আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সবাই জানেন যে আমি হচ্ছে প্রাইমারি স্কুলের একজন সহকারী শিক্ষক। তো আমরা যারা প্রাইমারি স্কুলে চাকরি করি, আমাদেরকে সাধারণত প্রত্যন্ত অঞ্চলের একদম রুট লেভেলের ঝরে পড়া বাচ্চাদের নিয়ে কাজ করতে হয়, তাদেরকে পাঠদান করাতে হয়, তাদেরকে শেখাতে হয়। তো এজন্য আমাদেরকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আমাদের জন্য এরকমই একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের যে ইংরেজি পাঠ্যপুস্তক রয়েছে বা ইএফটি বই রয়েছে, এই ইএফটি বইয়ে বিভিন্ন ধরনের বড়, বড় গল্প থাকে, স্টোরি থাকে বা লেসন থাকে। তো আমাদের একই দিনে এই ঝরে পড়া বাচ্চাগুলোকে একই দিনে সে স্টোরিটা শেখানো, সেটা রিডিং পড়ানো, সেখান থেকে ভোকাবুলারি শেখানো এবং অন্যান্য যে কোয়েশ্চেন প্যাটার্নগুলো রয়েছে সেগুলো শেখানো আমাদের জন্য আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বা কোন পদ্ধতি অনুসরণ করলে আমরা এই বড় বড় স্টোরিগুলো বা লেসনগুলো খুব সহজে এবং সাবলীলভাবে এবং ইফেক্টিভ ওয়েতে বাচ্চাদের শেখাতে পাবো। তো পুরো প্রক্রিয়া দেখানোর জন্য আমি চতুর্থ শ্রেণীর এস এম সুলতান Step লেসনটা one, নিয়েছি। যে কোনো বড় লেসন বা গল্প পড়ানোর ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে সেই লেসন বা গল্পের যে বড় বড় কিওয়ার্ডগুলো আছে বা নিউ ওয়ার্ডগুলো আছে সেগুলো বোর্ডে তুলে দিয়ে বাচ্চাদেরকে সেগুলোর অর্থ শিখিয়ে দেওয়া এবং সেগুলোর প্রোনাউন্সিয়েশন ভালো মতো শিখিয়ে দেওয়া। আপনার পিডিএফে সেই কাজটি দেখতে পাচ্ছেন। স্ক্যানিং রাইটিং এর মাধ্যমে এই ধাপটা সম্পন্ন করা সম্ভব। স্টেপ টুতে আমরা কি করবো? স্টেপ টুতে মূলত আমরা এতক্ষণ যে কিওয়ার্ডসগুলো বা নিউ ওয়ার্ডসগুলো বাচ্চাদের শেখালাম স্ক্যানিং রাইটিং এর মধ্যে, তার মধ্যে কিছু কিছু কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে আমরা ওয়ার্ড মিনিং অথবা হচ্ছে দিতে পারি এবং তার উপর বেসিস করে আমরা ম্যাচিং শেখাতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক। অনলাইন ক্লাস কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আমার এই নতুন সংযোজন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে তা আপনারা জানাবেন এবং সেই সাথে আপনাদের যদি নিজস্ব কোনো মতবাদ থাকে বা নিজস্ব কোনো পরামর্শ থাকে সেটাও উল্লেখ করবেন। আমি চেষ্টা করবো আপনাদের পরামর্শ অনুযায়ী বা সেই অনুযায়ী আরও ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য এবং আরও সুন্দর সুন্দর ক্লাস উপস্থাপন আপনাদের সামনে নিয়ে। স্টেপ থ্রিতে আমরা মূলত চুজ দ্য কারেক্ট অ্যান্সার বা মাল্টিপল চয়েস কোশ্চেন এই পোর্শনটা প্র্যাকটিস করতে দিতে পারি। তো তার মানে স্টেপ থ্রিতে আমরা ছাত্রছাত্রীদেরকে কি করবো? ছাত্রছাত্রীদেরকে হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার করতে পারি। সো এটা আমি আলাদাভাবে আপনাদের দেখাবো না, কারণ এই সংক্রান্ত প্রশ্ন আমাদের ইউনিট 34 এর এস এম সুলতান স্টোরিতে অলরেডি বই ইনক্লুড করা আছে। সো আপনারা বইয়ের মতো করে আরো কিছু 2-4টা বেশি করে বাচ্চাদেরকে করালে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। স্টেপ 4 এ আমি মূলত ট্রু ফলসটাকে ইনক্লুড করেছি। অর্থাৎ স্টেপ 4 এ আমরা বাচ্চাদের কি করাতে পারি? বাচ্চাদের ওই গল্পের উপর নির্ভর করে ট্রু অথবা ফলস করাতে পারি। সো আমি ট্রু ফলসের কোশ্চেন আমি দেখাচ্ছি না, কারণ ইউনিট 34 এ অলরেডি এস এম সুলতান গল্পের উপর ভিত্তি করে বেশ কিছু ট্রু ফলস দেওয়া আছে। সো ওই বইয়ের ট্রু ফলসগুলো করানো আমার কাছে মনে হয় যথেষ্ট হবে বাচ্চাদের। স্টেপ 5 এ আমরা করতে পারি কি? ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে দিতে পারি। তো স্টেপ 5 এর আমার কোশ্চেন টাইপ হচ্ছে কোশ্চেন অ্যান্সার। কোশ্চেন অ্যান্সার। সো চলুন তাহলে দেখে নেওয়া যাক এস এম সুলতানের উপর আমরা ছাত্রছাত্রীকে কী কী কোশ্চেন দিতে পারি। সেকেন্ড নাম্বার 1 এক নম্বর কোশ্চেন আমরা দিতে পারি হু ইজ এস এম সুলতান, তার মানে হচ্ছে এস এম সুলতান কে। তারপর আমরা 2 নম্বর কোশ্চেন দিতে পারি হোয়েন ওয়াজ এস এম সুলতান বর্ন, হোয়েন ওয়াজ এস এম সুলতান বর্ন। নাও কোশ্চেন নাম্বার 3 এখানে আমরা 3 নম্বর কোশ্চেন দিতে পারি হাউ ওয়াজ এস এম সুলতানস ফ্যামিলি, হাউ ওয়াজ এস এম সুলতানস ফ্যামিলি। ওকে ভিউয়ার্স, তো আমার এই কোশ্চেনটা নিয়ে একটা কথা আছে। কথা হচ্ছে এস এম সুলতান গল্পে কোথাও কিন্তু সরাসরি লেখা নাই এস এম সুলতানের পরিবার কেমন ছিল। সেখানে লেখা ছিল যে এস এম সুলতানের পরিবারের কোনো টাকা পয়সা নেই। তো এক্ষেত্রে আমরা এই কথা থেকে বুঝতে পারি যে এস এম সুলতানের পরিবার মূলত গরিব পরিবার ছিল। এবার আমাদের 4 নম্বর কোশ্চেন আমরা দিতে পারি হোয়াট ডিড এস এম সুলতান লাভ। আচ্ছা, সো এখানেও আমি আরেকটু এক্সপ্লেন করি। এস এম সুলতানের স্টোরিটাতে এস এম সুলতানের লাভের ব্যাপারে 2টা কথা বলা আছে। একটা হচ্ছে যে সে চিলড্রেন হিসেবে কি ভালোবাসতো, আঁকতে ভালোবাসতো। আরেকটা হচ্ছে সে বড় হওয়ার পর যখন সে একজন পেইন্টার হলো, পেইন্টার হওয়ার পর সে বাচ্চাদের অনেক ভালোবাসতো। 2টো কথা দেওয়া আছে। সো যেহেতু এখানে পার্টিকুলারলি ইন্ডিকেট করা নাই যে কখন বা কোন সময় সে কি ভালোবাসতো, সো আমরা যে কোনো একটাই যদি উত্তর হিসেবে লিখি সেটাই গ্রহণযোগ্য হবে। নাও কোশ্চেন নাম্বার 5 5 নম্বর কোশ্চেন আমরা দিতে পারি হোয়ার ডিড হি ট্রাভেল, হি ট্রাভেল। সো এস এম সুলতান মূলত এশিয়া ইউরোপের বিভিন্ন জায়গায় ঘুরেছিল, সেটার উপর ডিপেন্ড করে আমরা কোশ্চেন দিতে পারি হোয়ার ডিড হি ট্রাভেল। নাও নাম্বার 6 উইল বি হোয়াট ডিড হি এস্টাবলিশ। নাও কোশ্চেন নাম্বার 7 কোশ্চেন নাম্বার 7 আমরা দিতে পারি হোয়েন ডিড হি ডাই। যেহেতু আমাদের এখানে তার মৃত্যুর সাল উল্লেখ করা আছে, সো সেটা দিয়ে আমরা একটা কোশ্চেন তাদের ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিস করতে দিতে পারি যে হোয়েন ডিড হি ডাইড। নাও ফাইনালি আমার কাছে মনে হয়েছে আরেকটা কোশ্চেন দেওয়া ছাত্রছাত্রীদের জন্য খুব বেশি কার্যকরী হবে। সেটা হচ্ছে রাইট 3 ফেমাস পেইন্টার্স নেম, রাইট 3 ফেমাস পেইন্টার্স নেম। যেহেতু এস এম সুলতানের স্টোরিটাতে এস এম সুলতানের পেইন্টার হিসেবে পরিচয়ের পাশাপাশি সালভাদর ডলি এবং পাবলো পিকাসো, সো আমরা এই 3 জনের নামের উপর বেসিস করে ছাত্রছাত্রীকে এই কোশ্চেনটা দিতে পারি যে রাইট 3 ফেমাস পেইন্টার্স নেম। আশা করি দেখছেন আমরা মোটামুটি নিজেরাই চেষ্টা করলে একটা বড় গল্প বা বড় স্টোরি থেকে ছাত্রছাত্রীদেরকে কতগুলো প্রশ্ন দিতে পারি, কতগুলো প্রশ্ন আমরা ছাত্রছাত্রীদেরকে প্র্যাকটিস করাতে। কোশ্চেন প্যাটার্নটা হবে কম্পোজিশন রাইটিং। কম্পোজিশন রাইটিং বলতে মূলত যে গল্পটা আমাদের পরীক্ষা আসে তার উপর বেসিস করে ছাত্রছাত্রীদেরকে হয়তো বা একজন পেইন্টারের উপর বা একজন পেইন্টার সেচিং এরকম নির্ভর করে 10 বাক্যে বা 100 ওয়ার্ডের মধ্যে একটা শর্ট কম্পোজিশন নিতে পারে। তো আমরা যদি ছাত্রছাত্রীদেরকে এই কোশ্চেন প্যাটার্নটা আমরা যদি এস এম সুলতান গল্প দেখে তাদেরকে ভালো করে বুঝিয়ে দিই যে হ্যাঁ তোমাদেরকে এভাবে লিখতে হবে, এভাবে ফলো করে তোমরা লিখে আসবা, তাহলে আমার মনে হয় বাচ্চারা খুব সুন্দরভাবে পরীক্ষায় সেটা নিজেরাই লিখে ফেলে। স্টেপ 7 আমরা করতে পারি কি এস এম সুলতানের উপর ছাত্রছাত্রীদেরকে লেটার রাইটিং প্র্যাকটিস করতে দিতে পারি। লেটার রাইটিং, সো লেটারটা কি হতে পারে যদি নমুনা দেখানো যায় তাহলে হতে পারে রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড, to a friend about a famous painter of your country.
যখন হঠাৎ করে আমরা এই লেটারটা দেখবো যে কারোর জন্য এটা একটা কঠিন লেটার হবে, কিন্তু আমি যদি ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে দিই যে এই লেটার বলা হচ্ছে যে তোমার পরিচিত একজন বিখ্যাত চিত্রশিল্পী সম্পর্কে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো, যেহেতু সে ইতিমধ্যে ডেট বসানোর জায়গাটা জানে, তারপর তার ঠিকানা লেখার জায়গাটা জানে, ডিয়ার ফ্রেন্ড লেখার কোথায় লিখতে হবে সেটা জানে, এন্ডিংটা কিভাবে জানতে হবে সেটা জানে। আমরা যদি তাকে জাস্ট বেসিকটা বুঝাই যে তোমার যে লেটারের মেইন পোর্শন তুমি তোমার বইয়ের থেকে এস এম সুলতান সম্পর্কে সেট 5টা সেন্টেন্স বা 7টা সেন্টেন্স বা 8টা সেন্টেন্স 10টা সেন্টেন্স যতটুকু সে পারে এতটুকু তুমি যদি লিখে দাও, তাহলেই তোমার সেটা একটা লেটার তৈরি হয়ে যাবে। তাহলে কিন্তু এই যে লেটার লেখার প্রতি একটা বাচ্চাদের ভয় ভীতি বা মুখস্থ করার প্রতি একটা ভীতি, সেটা কিন্তু অনেকাংশেই দূর হয়ে যাবে।